আসসালামাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ তুলিতে। আমি তুলি। আজ আমি আলোচনা করব পঞ্চম শ্রেণীর তোমাদের প্রাথমিক বিজ্ঞান বইয়ে অধ্যায় 5 নিয়ে। অধ্যায় 5-এ পদার্থের গঠন। এখানে কিছু পদার্থের ছবি দেওয়া আছে: ব্যাগ, বল, বেলুন, বই, খাতা, পেন্সিল, কলম, রাবার, কাটার, পানির বোতল। আমাদের চারপাশে অনেক বস্তু দেখেছি। সকল বস্তুই খুব ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে তৈরি, যাকে আমরা অণু বলি, অর্থাৎ পদার্থের ক্ষুদ্রতম কণাই অণু। এই অণুকে ভাঙলে পাওয়া যায় পরমাণু। এই অধ্যায়টিতে আমরা অণু, পরমাণু সম্পর্কে জানব। আমরা বিভিন্ন রকমের পদার্থের সংরক্ষণ ও পূর্ণ ব্যবহার করে পৃথিবীকে বাসযোগ্য রাখতে কী ভূমিকা রাখতে পারে সে সম্পর্কে জানব। 1. পরমাণু ও অণুর ধারণা। পদার্থকে বিভাজন করলে কি পাওয়া যায়? কাজ: এক খণ্ড চক গুঁড়া করে অণু সম্পর্কে ধারণা গঠন। যা করতে হবে আমাদের, একটি চক নেই, সেটিকে 2 ভাগ করি। সেই ভগ্নাংশটি পাশের সহপাঠীর হাতে দেই, আবার সেটিকে 2 ভাগ করি। এই যে এখানে একটি চক রয়েছে, কয়টি ভাগ করা হয়েছে? 2টি। সেটিকে আরও 2 ভাগ করি। এভাবে যতবার সম্ভব ভাগ করি। এবার ক্ষুদ্র অংশটিকে হাতুড়ি দিয়ে গুঁড়ো করে মিহি গুঁড়ো হাতে নিয়ে এর আকার অনুভব করার চেষ্টা করি। এই যে হাতুড়ি নেওয়া হয়েছে, হাতুড়ি দিয়ে গুঁড়ো করা হয়েছে এবং হাতে নিয়ে এর অনুভব চেষ্টা করি। 5. নিচের প্রশ্নটি নিয়ে ভাবি: চকের মিহি গুঁড়োকে আরও ছোট করা সম্ভব? মতামত ছকে লেখো। তোমার মতামত এই ছকে লিখবে। আমরা চকের মিহি গুঁড়োকে ভেঙে আরও ছোট করতে পারি। ছোট করতে করতে ক্ষুদ্রতম একটি অংশ পাবো, যা খালি চোখে দেখা যায় না। এটিকে ভাঙলে আরও পদার্থের বৈশিষ্ট্য বজায় থাকে না। পদার্থের এর চেয়ে ছোট অংশ হলো অণু। পরমাণু ও অণু সম্পর্কে আরও কিছু জানি। যে কোনো পদার্থের গাঠনিক একক হলো পরমাণু। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যাকে আর ভাঙা যায় না এবং পদার্থের বৈশিষ্ট্য ধারণ করে, তা হলো আটম বা পরমাণু। অ্যাটম শব্দটির গ্রিক শব্দ থেকে এসেছে। এর অর্থ অবিভাজ্য। এই অ্যাটম বা পরমাণু এতই ছোট যে এদের খালি চোখে দেখা যায় না। এমনকি শক্তিশালী অণুবীক্ষণ যন্ত্র দিয়েও দেখা যায় না। এক বা একাধিক পরমাণু মিলে তৈরি হয় অণু। আবার অণুকে ভাঙলে পাওয়া যায় পরমাণু। যে পদার্থের অণুতে একই ধরনের পরমাণু পাওয়া যায় তাকে বলে মৌলিক পদার্থ বা মৌল। কোনো কোনো মৌলের অণুতে একটি পরমাণু থাকে, যেমন সোডিয়াম। আবার কোনো কোনো মৌলের অণুতে একাধিক পরমাণু পাওয়া যায়, যেমন অক্সিজেনের অণুতে 2টি পরমাণু থাকে। কোনো কোনো পদার্থের অণু একাধিক রকমের পরমাণু দিয়ে গঠিত। এদেরকে বলে যৌগিক পদার্থ বা যৌগ। যেমন পানি একটি যৌগ। পানির অণুতে অক্সিজেন ও হাইড্রোজেন এই 2 ধরনের পরমাণু পাওয়া যায়। অণু হলো পদার্থের ক্ষুদ্রতম অংশ, যা সেই পদার্থের বৈশিষ্ট্য ধারণ করে। H2 মানে কি? হাইড্রোজেন পরমাণু। S তো হাইড্রোজেন অণু, ও হলো অক্সিজেন পরমাণু। Na নাইট্রোজেন পরমাণু। নেবুলানে হলো নাইট্রোজেন অণু। কাজ: পানির অণু চিত্র অঙ্কন। যা করতে হবে, অক্সিজেন পরমাণু 2টি হাত এবং হাইড্রোজেন পরমাণু 1টি হাত আছে। অক্সিজেন ও হাইড্রোজেন মূলের পরমাণু কিভাবে একে অপরের হাত ধরে থাকবে তা চিত্রের মাধ্যমে দেখাই। এটিকে আমরা যদি একটি অক্সিজেন পরমাণু ভাবি, এটিকে আমরা যদি একটি হাইড্রোজেন পরমাণু ভাবি। পানির অণু চিত্র অঙ্কন করি। এখানে পানির অণু চিত্রটি অঙ্কন করে নেবে। 2. পদার্থের গঠন। আমাদের চারপাশে আমরা যা কিছু দেখতে পাই তা সব কিছুই পরমাণু দিয়ে গঠিত। যে পদার্থে একই ধরনের পরমাণু পাওয়া যায় তাকে বলে মৌলিক পদার্থ।
লোহা বা আয়রন, সোডিয়াম এরা মৌলিক পদার্থ। লোহা বা আয়রনের ক্ষুদ্রতম কণা হলো আয়রন পরমাণু। আয়রন পরমাণুর সমূহ এই যে এখানে দেওয়া আছে। কোনো কোনো মৌলিক পদার্থ একই মৌলের একাধিক পরমাণু একত্রিত হয়ে অণু হিসেবে থাকে, যেমন হাইড্রোজেন গ্যাসের মধ্যে দুইটি হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে এটি হাইড্রোজেন অণু গঠন করে থাকে। হাইড্রোজেন গ্যাসে অসংখ্য হাইড্রোজেন অণু থাকে। কোনো কোনো পদার্থের অণু একাধিক রকমের পরমাণু দিয়ে গঠিত, এদের বলে যৌগিক পদার্থ বা যৌগ। যেমন পানি একটি যৌগ। পানির অণুতে অক্সিজেন ও হাইড্রোজেনের দুই ধরনের পরমাণু পাওয়া যায়। বিভিন্ন মৌলের দুই বা ততোধিক পরমাণু একত্রিত হয়ে যে যৌগিক অণু গঠন করে তাকে গুণাগুণ বা বৈশিষ্ট্য পরমাণুগুলো থেকে আলাদা। যেমন পানির বৈশিষ্ট্য অক্সিজেন ও হাইড্রোজেনের বৈশিষ্ট্য থেকে সম্পূর্ণ আলাদা। 3. অণুর ধারণা, পদার্থের 3 অবস্থা। আমরা ইতিমধ্যে পদার্থের 3 ধরনের ভৌত অবস্থা সম্পর্কে জেনেছি। এখানে অণুর ধারণার পদার্থের 3 ধরনের ভৌত অবস্থা সম্পর্কে জানব। যেমন বরফ বা কঠিন, পানি বা তরল, জলীয় বাষ্প বা বায়বীয় গ্যাসীয়। কঠিন পদার্থের অণুগুলো একে অপরের সাথে শক্তভাবে এবং সুনির্দিষ্ট বিন্যাসে যুক্ত থাকে। এদের মধ্যে পারস্পরিক বল, আন্তঃআণবিক বল খুব শক্তিশালী এবং নড়াচড়া করে না। এজন্য কঠিন পদার্থের আকার, আকৃতি ও আয়তন নির্দিষ্ট থাকে। যেমন বরফ অবস্থায় পানির অণু একে অপরের সাথে শক্ত করে লেগে থাকে। অণুগুলোর মাঝখানে কোনো ফাঁকা থাকে না এবং নড়াচড়া করে না, ফলে বরফের আকার আকৃতি ঠিক থাকে। তরল পদার্থের অণুগুলো একে অপরের কাছাকাছি থাকে এবং তাদের মধ্যে আণবিক বল কম থাকে। তরল পদার্থের অণুগুলো কোনো নির্দিষ্ট বিন্যাসে যুক্ত থাকে না। পানির অণুগুলো এখানে একে অপরের থেকে আলাদা কিন্তু কাছাকাছি থাকে। তারা একটু বেশি নড়াচড়া করতে পারে এবং স্থায়ীভাবে প্রবাহিত হতে বা গড়িয়ে যেতে পারে। ফলে তরল পদার্থকে এক পাত্র থেকে অন্য পাত্রে ঢালা যায়। বায়বীয় পদার্থের অণুগুলো একে অপরের সাথে যুক্ত থাকে না, বরং এরা মুক্ত ও স্বাধীন। অণুগুলোর মাঝে আন্তঃআণবিক বল খুব দুর্বল এবং এরা দ্রুত গতিতে চারদিকে চলাচল করে। ফলে বাষ্পীয় অবস্থায় পানির নির্দিষ্ট কোনো আকার বা আয়তন নেই। এরা আবদ্ধ পাত্রের সবটুকু আয়তন জুড়ে থাকে। পাত্র খোলা রাখলে বা বাতাসে ছড়িয়ে পড়ে। 4. মিশ্রণ উপাদান পৃথকীকরণ। আমরা নিশ্চয়ই চানাচুর খেয়েছি। অনেকগুলো জিনিস যেমন বাদাম, ডাল, চিড়া, বিভিন্ন রকম মশলা, আরও কিছু উপাদান একত্রে মিশিয়ে তৈরি করা হয় চানাচুর। মিশ্রণের মধ্যে তার উপাদানগুলো মিলেমিশে পাশাপাশি অবস্থান করে, কিন্তু নতুন কোনো পদার্থ তৈরি করে না। মিশ্রণের মধ্যে উপাদানগুলো তাদের নিজ নিজ বৈশিষ্ট্য ও গুণগুণ বজায় রাখতে পারে। আমরা ইতিমধ্যে মৌলিক ও যৌগিক পদার্থ সম্পর্কে জেনেছি। মিশ্রণ এক ধরনের পদার্থ যেখানে একাধিক মৌলিক ও যৌগিক পদার্থ পাশাপাশি থাকে। কাজ, মিশ্রণ ও মিশ্রণের উপাদান চিহ্নিতকরণ। যা করতে হবে, আমাদের চারপাশে যেসব মিশ্রণ দেখি তাদের নাম, উপাদানসমূহ নিচে ছকে লিখি। এখানে মিশ্রণের নাম একটি নমুনা স্বরূপ দেওয়া আছে, যেমন খাবার স্লাইন। মিশ্রণে যে উপাদানগুলো রয়েছে তার নাম, যেমন খাবার স্লাইনে রয়েছে লবণ, পানি, চিনি অথবা গুড়। মিশ্রণের নাম যেমন লবণ, পানি। এর সাথে মিশ্রণের উপাদানগুলোর নাম হলো লবণ, পানি, চিনি, পানি। দুধ চার উপাদানগুলো হলো পানি, দুধ, চিনি, চা পাতা। সালাদ এর উপাদানগুলো হলো শসা, টমেটো, পেঁয়াজ, লবণ ইত্যাদি। মিশ্রণ থেকে উপাদানগুলোকে কিভাবে পৃথক করতে পারি? কাজ, মিশ্রণের উপাদান পৃথক করা। যা করতে হবে, বালু ও লোহার গুঁড়ার মিশ্রণ সংগ্রহ করে সাদা কাগজের উপর নেই।
একটি চুম্বক নিয়ে মিশ্রণের ভেতরে নাড়াচাড়া করি। দেখা যাবে চুম্বকের গায়ে কালো রঙের গুঁড়া গুঁড়া পদার্থ লেগে আছে। এগুলো লোহার গুঁড়া। অন্য একটি কাগজে লোহার গুঁড়াগুলো সংগ্রহণ করি। এই পরীক্ষাটি তোমরা তোমাদের ক্লাসে শিক্ষকের করতে বলবে, তোমাদের খুব ভালো লাগবে। ক্লাসটা তোমাদের খুবই ভালো লাগবে। সারসংক্ষেপ, এখানে লোহার চুম্বকীয় বৈশিষ্ট্য ব্যবহার করে অচুম্বক পদার্থ আলাদা করা হয়েছে। এভাবে চুম্বক ব্যবহার করে আমরা পানি বা অন্য কোনো জায়গা থেকে লোহা বা লোহার জাতীয় জিনিস খুঁজে বের করতে পারি। আমরা এখন পর্যন্ত যে কাজগুলো করছি তা নিয়ে নিশ্চয়ই বুঝেছি যে সব মিশ্রণ থেকে তার উপাদানগুলোকে পৃথক করা পদ্ধতি একই রকম না। মিশ্রণ থেকে তার উপাদানসমূহ পৃথক করার জন্য বিভিন্ন রকম পদ্ধতি ব্যবহার করার প্রয়োজন হয়। মিশ্রণের উপাদান পৃথকীকরণ সম্পর্কে আরও কিছু জানি। মিশ্রণে দুই বা ততোধিক পদার্থ নিজেদের বৈশিষ্ট্য বজায় রেখে পাশাপাশি অবস্থান করে। কোনো কোনো মিশ্রণে উপাদানগুলো সর্বত্র সমানভাবে বিস্তৃত থাকে। এটাকে বলে সমসত মিশ্রণ, যেমন চিনির শরবত। এই মিশ্রণের উপাদান হলো পানি ও চিনি। শরবতের মধ্যে পানি ও চিনির অবস্থা সর্বত্র একই থাকে, যদিও শরবতে চিনির উপস্থিতি বোঝা যায় না। আবার কোনো কোনো মিশ্রণে প্রতিটি উপাদানের উপস্থিতি বোঝা যায়। মিশ্রণের মধ্যে উপাদানগুলো সাধারণভাবে মিশ্রিত থাকে, কোথাও বেশি বা কোথাও কম। এটাকে বলে অসমস্ত মিশ্রণ, যেমন বালু ও লোহার গুঁড়ার মিশ্রণ। আমাদের প্রয়োজনে আমরা মিশ্রণের উপাদান পৃথক করি। বিভিন্নভাবে আমরা মিশ্রণের উপাদান পৃথক করতে পারি, যেমন ধান ও ধানের চিটার মিশ্রণ থেকে ধানের চিটা পৃথক করতে বাতাস ব্যবহার করি। চায়ের লিকার থেকে চা পাতা পৃথক করার জন্য ছাঁকনি ব্যবহার করি। তাপ দিয়ে বাষ্পীকরণ প্রক্রিয়া চিনির শরবত থেকে চিনি আলাদা করা যায়। এই যে এখানে তাপ দেওয়া হয়েছে। শরবতে তাপ প্রয়োগ করলে পানি বাষ্প হয়ে যায়, চিনি পাত্রের তলায় থেকে যায়। কোনো উপায়ে উপাদান পৃথক করব তা উপাদানের বৈশিষ্ট্যের উপর নির্ভর করে। বাতাস, তাপ, ছাঁকনি, চুম্বক ব্যবহার করে মিশ্রণের উপাদান পৃথক করতে পারি। 5. বস্তুর পদার্থের বা সংরক্ষণ ও পুনর্ব্যবহার। কোনো অপ্রয়োজনীয় পদার্থ বা আবর্জনা যখন বায়ু, পানি ও পানিতে চলে আসে তখন পরিবেশে দূষিত হয়। বায়ু দূষণের কারণে আমাদের ফুসফুসে রোগ হয়। পানি দূষিত হলে আমরা নানাভাবে রোগাক্রান্ত হয়ে পড়ি, সাথে সাথে অন্যান্য প্রাণীও অসুস্থ হয়ে পড়ে। মাটি দূষণের কারণে মাটি তার উর্বরতা শক্তি হারায়, ফলে ফসলের উৎপাদন কম হয়। গাছ সঠিকভাবে প্রকৃতিতে বেড়ে উঠতে পারে না। আবর্জনা কমানো এবং বিভিন্ন দ্রব্য সঠিকভাবে পুনর্ব্যবহার করার মাধ্যমে পরিবেশকে পরিষ্কার রাখার মাধ্যমে আমরা সুস্থ থাকতে পারি। কাজ, ফেলে দেওয়া জিনিসপত্রের তালিকা তৈরি করি। যা করতে হবে, বাসায় ও বিদ্যালয়ে ব্যবহারের পর অনেক জিনিস ফেলে দেই, সেগুলো একটি তালিকা তৈরি করি। তালিকা জিনিসগুলো কি দিয়ে তৈরি, এগুলো নিয়ে পুনরায় কি করা যায় তা ছকে লেখো। যেমন জিনিসপত্রের নাম, এখানে একটি নমুনাস্বরূপ একটি জিনিসের নাম দেওয়া হয়েছে পানির বোতল। কী দিয়ে তৈরি? পানির বোতল প্লাস্টিক। কি করতে পারি? রান্নাঘরে পুনর্ব্যবহারে ফুলের টব, কলমদানি তৈরিতে। জিনিসপত্রের নাম হলো কাঁচের বোতল। কী দিয়ে তৈরি? কাঁচ দিয়ে। আর কী করতে পারি? ময়লা রাখার পাত্র, শোপিস তৈরিতে। তারপরে নাম হলো পুরনো খবরের কাগজ। কী দিয়ে তৈরি? কাগজ দিয়ে। কিভাবে ব্যবহার করব? কাগজের ব্যাগ, খাতা বা মলট হিসেবে। টিনের কৌটা। কী দিয়ে তৈরি? টিন বা ধাতু দিয়ে। পুনরায় কীভাবে ব্যবহার করো? কলমদানি, ছোট গাছ লাগানোর কাজে। পুরনো কাপড়। কী দিয়ে তৈরি? কাপড়। এই কীভাবে পুনরায় ব্যবহার করব? ব্যাগ তৈরি বা মোছার কাপড় হিসেবে। বস্তুর পদার্থের সংরক্ষণ ও পুনর্ব্যবহারের সম্পর্কে আরও কিছু জানি। আমরা প্রতিনিয়ত অনেক জিনিস ব্যবহার করে অথবা না করে ফেলে দিই বা পরিবেশে নষ্ট করে। এই বস্তুগুলো পুনর্ব্যবহার করে
কম ব্যবহার করে এবং পুনঃপ্রক্রিয়াকরণের মাধ্যমে পরিবেশের দূষণমুক্ত রাখতে পারি। ব্যবহার কমানো, যেমন পরিবেশ সংরক্ষণের জন্য এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমরা যখন কোনো জিনিস ব্যবহার করব তখন মিতব্যয়ী হব। গোসল করা, দাঁত ব্রাশ ও অন্যান্য কাজে পানি ব্যবহারের সময় অযথা পানির কল খুলে রেখে পানির অপচয় করব না। যে রুম থেকে বের হওয়ার সময় রুমের লাইট, ফ্যান ইত্যাদি বন্ধ করে যাব। এমনিভাবে প্রতি ক্ষেত্রে আমরা মিতব্যয়ী আচরণ করব। যেমন স্কুলে আসলে বিনা প্রয়োজনে লাইট, ফ্যান জ্বালানো থাকলে সেই সুইচগুলো কী করবে? বন্ধ করে যাবে। যখন স্কুল ছুটি হবে তখন সুইচগুলো বন্ধ করে দিয়ে যাবে। যখন তোমাদের প্রয়োজন হচ্ছে না ফ্যানের তখন সুইচটা বন্ধ করবে। কিংবা যখন পানি খেতে যাও অযথা কল ছেড়ে রাখবে না। যখন যতটুকু পানি লাগবে ততটুকু পানি নেওয়ার পরে কলটার সাথে সাথে কী করবে? বন্ধ করবে। পুনরায় ব্যবহার করা, যেমন আমরা অনেক সময় এমন জিনিস ফেলে দিই যা আবার ব্যবহার করা যায়। যেমন পানির খালি বোতল ফেলে না দিয়ে তাতে চারা গাছ লাগানো যায়। মশলা রাখার পাত্র হিসেবে ব্যবহার করা যায়। কলম রাখার পাত্র বানানো যায়। একপাশে ব্যবহৃত কাগজে উল্টা পাশে ছবি আঁকা যায়। পুরনো জামা কেটে ঘর মোছার কাপড় বানানো যায়। এভাবে জিনিসপত্র পুনরায় ব্যবহার করলে বজ্র কমে এবং পরিবেশ পরিষ্কার থাকে। পুনঃপ্রক্রিয়া করার জন্য সংরক্ষণ করা, এমন অনেক কিছু আছে যেগুলো আমরা সচরাচর পুনরায় ব্যবহার করতে পারি না। এগুলোকে যদি আমরা যথাযথভাবে সংরক্ষণ করি এবং রিসাইকেল করি তবে এই পদার্থগুলো পুনরায় নতুন কোনো জিনিস তৈরি কাঁচামাল হিসেবে ব্যবহার হতে পারে। যেমন টিন, প্লাস্টিক, কাঁচ, কাগজ ইত্যাদি রিসাইকেল করে নতুন দ্রব্য উৎপন্ন করা যায়। তার ফলে পরিবেশের ক্ষতি অনেকখানি কমে যেতে পারে। জৈব সার তৈরি বা কম্পোস্টিং, রান্নাঘরে শাকসবজি, মাছ, মাংস কাটার জন্য প্রচুর আবর্জনা তৈরি হয়। এই আবর্জনাগুলোকে যদি আমরা সঠিকভাবে মাটির নিচে পুঁতে রাখি তবে এগুলো পচে গিয়ে জৈব সারে পরিণত হয়। এই সার ফসল ফলানোর জন্য ব্যবহার করা যায়। অনুশীলনী 1 আছে সঠিক উত্তরে টিক চিহ্ন দেই। ক, কোন অবস্থায় অণুগুলোর মধ্যে আকর্ষণ শক্তি সবচেয়ে শক্তিশালী হয়? মিশ্রণ। ক, মিশ্রণ। খ, পানির কঠিন অবস্থা কোনটি? পানির কঠিন অবস্থা কি? বরফ। গ, শরবত থেকে চিনি পৃথক করার জন্য কোনটি ব্যবহার করবে? কোনটি? তাপ। ঘ, কোনো দ্রব্য ব্যবহার পর ফেলে না দিয়ে পুনর্ব্যবহার করলে পরিবেশ ভালো থাকে। চলো একটু দেখে আসি। 1 ক, কঠিন পদার্থ। 1 খ, বরফ। 1 গ, তাপ। 1 ঘ, পরিবেশ ভালো থাকবে। 2 নঙে আছে শূন্যস্থান পূরণ করি। ক, হাইড্রোজেনের একটি অণুতে ড্যাশ পরমাণু থাকে? 2টি। খ, পদার্থের ড্যাশ অবস্থায় অণুসমূহ সবচেয়ে দূরে দূরে থাকে? গ্যাসীয়। গ, পানি খাওয়ার জন্য নিরাপদ করতে ড্যাশ ব্যবহার করি? ফিল্টার বা ছাঁকনি, যে কোনো একটি লিখলেই হবে। ঘ, পানির একটি অণুতে ড্যাশ হাইড্রোজেন পরমাণু আছে? কয়টি? 2টি। 3 নঙে আছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। ক, পানির অবস্থা কয়টি? তাদের নাম কি কি? উত্তর, পানির অবস্থা 3টি। 1, কঠিন বা বরফ। তরল পানি। গ্যাসীয় বা জলীয় বাষ্প। খ, প্রশ্ন, পরমাণু ও অণুর মধ্যে পার্থক্য লেখো। উত্তর, পরমাণু হলো পদার্থের ক্ষুদ্রতম কণা। অণু হলো একাধিক পরমাণুর সমন্বয়। পরমাণু একা থাকতে পারে, অণু 2 বা ততোধিক পরমাণু নিয়ে গঠিত। গ নং প্রশ্ন হলো পদার্থের তরল অবস্থায় 2টি বৈশিষ্ট্য লেখো। 1, নির্দিষ্ট আকার নেই কিন্তু নির্দিষ্ট আয়তন আছে। 2, যে পাত্রে রাখা হয় তার আকার ধারণ করে।
4 নংয়ে আছে বর্ণনামূলক উত্তর প্রশ্ন। ক, অণুর ধারণায় পদার্থের 3 অবস্থা ব্যাখ্যা করো। উত্তর, কঠিন অবস্থায় অণুগুলো খুব কাছাকাছি থাকে এবং আকর্ষণ শক্তি বেশি। তরল অবস্থায় অণুগুলো কিছুটা দূরে থাকে এবং সহজে সরে যেতে পারে। গ্যাসীয় অবস্থায় অণুগুলো অনেক দূরে থাকে এবং খুব দ্রুত চলাচল করে এবং সব দিকে ছড়িয়ে পড়ে। তাই গ্যাসের নির্দিষ্ট আকার ও আয়তন কোনোটিই থাকে না, যেমন বায়ু, অক্সিজেন, জলীয় বাষ্প। এভাবে অণুর অবস্থা ও গতির পার্থক্যের কারণে পদার্থের 3টি অবস্থায় সৃষ্টি হয়। খ, বাসাবাড়ির বজ্র পদার্থ থেকে পরিবেশ দূষণ কমানোর জন্য কি কি করা যায়? উত্তর, বাসাবাড়িতে প্রতিদিন বিভিন্ন ধরনের বজ্র পদার্থ সৃষ্টি হয়, যেমন খাবারের উচ্ছিষ্ট, প্লাস্টিকের, কাগজ, বোতল ইত্যাদি। এইসব বজ্র সঠিকভাবে ব্যবস্থাপনা না করলে পরিবেশ দূষিত হয় এবং মানুষের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়। তাই পরিবেশ দূষণ কমাতে নিচে কাজগুলো করা উচিত। 1, আবর্জনা নির্দিষ্ট ডাস্টবিনে ফেলা। 2, জৈব অজৈব বজ্র আলাদা করা। 3, প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার কমানো। 4, পুনর্ব্যবহারযোগ্য জিনিস পুনরায় ব্যবহার করা। 5, জৈব বজ্র থেকে সার তৈরি করা। 6, যেখানে সেখানে ময়লা না ফেলা। এসব নিয়ম মেনে চললে পরিবেশ পরিষ্কার থাকবে এবং রোগব্যাধি কম হবে। গ নং প্রশ্ন হলো, চিনির শরবতে ময়লা থাকলে সেই মিশ্রণ থেকে উপাদানসমূহ কিভাবে আলাদা করা যায়? উত্তর, চিনির শরবতে যদি ময়লা বা অদ্রবণীয় পদার্থ মিশে যায় তাহলে সেগুলো আলাদা করার জন্য ছাঁকন পদ্ধতি ব্যবহার করা যায়। প্রথমে একটি পরিষ্কার ছাঁকনি বা কাপড় নেওয়া হয়। এরপর শরবতটি ছাঁকনির ওপর ঢেলে দেওয়া হয়। ছাঁকনির ছোট ছোট ছিদ্র নিয়ে তরল অংশ নিচে চলে যায়, কিন্তু বড় ময়লাগুলো উপরে আটকে থাকে। এই প্রক্রিয়াকে ছাঁকন বা পরিস্রবণ বলা হয়। এভাবে সহজে ময়লা থেকে বিশুদ্ধ শরবত আলাদা করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, আমার ক্লাসটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর নতুন নতুন ভিডিও পেতে হলে আমার সাথে থেকো। আল্লাহ হাফেজ।